ইউনিভার্সাল ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের তৃতীয় অধ্যায়ে যে ধনাত্মক পূর্ণ সংখ্যার দ্বিপদী বিস্তৃতি আছে সেগুলো। অর্থাৎ তোমার দ্বিপদী বিস্তৃতির সাধারণত দুইটা হয়ে থাকবে, তোমাদের একটা থাকবে হচ্ছে তোমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা থাকবে হচ্ছে ঋণাত্মক সংখ্যা অথবা হচ্ছে তোমাদের ভগ্নাংশ, হ্যাঁ সুযুক্ত থাকবে ভগ্নাংশ। তো আমরা ফার্স্টে দেখবো কি যে তোমাদের যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচকের দ্বিপদী উপপাদ্যটা কি সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো দ্বিপদী উপপাদ্যটা কিরকম, যে ধরো যে তোমাকে আমি যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, তুমি বলবা যে হচ্ছে এই যে তোমার এইটা হলো সূত্র a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এটা কি a প্লাস বি অল স্কোয়ারের সূত্র। এখন তুমি তো এটা সহজে বলে দিলে যে ভাইয়া সূত্রটা হচ্ছে এইটা। সো এই ক্ষেত্রে তুমি একটা বিষয় লক্ষ্য করো, এখানে পদ কয়টা? পদ আছে কিন্তু 3টা। হ্যাঁ, সো আবার মনে করো যদি তোমাকে বলি যে তুমি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করো, তখন তুমি বলবা যে এইটা হচ্ছে আমার কিউবের সূত্র। তাহলে এই ক্ষেত্রে দেখো তো এখানে পদ কয়টা চলে আসলো? পদ কিন্তু এখানে দেখো 4টা চলে আসলো, তাই না? তো এমন এমন করে মনে করো যদি তোমাকে একটা বিশাল বড় একটা নাম্বার দিয়ে দিলাম, এর উপরে মনে করলাম 15। এখন তুমি বলো তো এইটার অ্যান্সারটা কি হবে? এখন তুমি বললো যে ভাই এটা তো অনেক বড় একটা বিষয়। তো এখন এই যে বড় বিষয়টা, এই যে পাওয়ারের যে বড় বিষয়টা, অর্থাৎ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না? এই ধনাত্মক পূর্ণ সংখ্যার এখন যে তুমি বিস্তৃতি যে করবা, এই যে তুমি এখানেও এটাকেও বলা হয় বিস্তৃতি। হ্যাঁ, তোমার এই যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু তোমার বিস্তৃতির মধ্যেই কিন্তু পড়ে। সো এখন যদি তুমি এই 15টাকে দ্বিপদী বিস্তৃতি করতেই চাও, তাহলে তোমাকে তখন কিন্তু দ্বিপদী বিস্তৃতির সূত্রটা মনে রাখতে হবে। তো সেই সূত্রটা কি, বা এইখান থেকেই মূলত কিন্তু আমরা ধারণা নিতে পারি যে দ্বিপদী বিস্তৃতি কি বা দ্বিপদী উপপাদ্যটা কি। যে আমরা দেখতেছি এখানে দুইটা পদ আছে আমাদের, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ওই দুইটা পদের উপরে যদি কোনো পাওয়ার থাকে ধনাত্মক পাওয়ার হিসেবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ধরো তোমার এ প্লাস হচ্ছে এক্স। হ্যাঁ, এখানে একটা মান থাকবে এ, যে কোনো কিছু হতে পারে, এখানে আরেকটা মান থাকবে এক্স। সো এর উপরে যে কোনো পাওয়ার হচ্ছে তোমার এন যদি থাকে, তাহলে তুমি যদি সেটাকে দ্বিপদী বিস্তৃতি করো উপপাদ্যের সাহায্যে, তাহলে তোমার যে অ্যান্সারটা আসবে এখানে হবে এ টু দি পাওয়ার এন প্লাস হবে তোমার এন সি ওয়ান। দেখো এ আর এক্সটাকে আমি লিখে রাখলাম, এই দেখো এ আর এক্স, এ আর এক্স। এবার যে এখানে ওয়ানটা আছে এই ওয়ানটা এর উপরে দিবা, এন মাইনাস ওয়ান লিখবা, প্লাস হচ্ছে এন সি টু, আবার এ এক্সটাকে লিখবা, টুটাকে এখানে দিবা, এন মাইনাস টু লিখবা, এন সি থ্রি, এ এক্স, থ্রিটাকে এখানে দিবা, এন মাইনাস থ্রি দিবা। এখন যদি মনে করো আর পর্যন্ত যদি চলে, হ্যাঁ কত দূর পর্যন্ত যাবে, আর পর্যন্ত যদি যায়, তো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে বলো তো? এন সি আর, তাহলে এখন এ এক্স দিলাম, তাহলে আরটা এখানে আসবে, এন মাইনাস আর হবে। তাহলে দেখো তো এইটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। তাহলে এরপর হচ্ছে তোমাদের এক্স টু দি পাওয়ার এন। এখন কথা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে দেখো এ প্লাস বি স্কোয়ারের এখানে দেখতেছি উপরে আছে স্কোয়ার, বাট পদ আছে 3টা। আবার এখানে দেখো আছে হলো কিউব, বাট পদ আছে কয়টা? 4টা। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি এখানে যদি 15 থাকে, তাহলে এখানকার পদ সংখ্যা কত হবে? অবশ্যই তুমি এখন বলবে যে ভাইয়া 15 প্লাস 1 হবে এই পদ সংখ্যা, অর্থাৎ এর পদ হবে 16টা। অর্থাৎ যে কোনো তুমি বিস্তৃতি করো না কেন, প্রত্যেকটা বিস্তৃতির ক্ষেত্রেই দেখবা যে তার যে উপরে যে পাওয়ারটা আছে বা সূচকটা আছে, ওই সূচকের সাথে সর্বদাই 1 যোগ করবা, কারণ ওর সাথে সর্বদাই দেখবা যে ওই বিস্তৃতির একটা করে পদ বেশি হচ্ছে। কারণ তুমি এখানে সূত্রগুলো দেখো, এখানে দেখো সূচক আছে 2 বাট পদ আছে 3। তাহলে আশা করি এখন বলো যে তোমাকে যদি আমি বলি যে এখানে দেখো তোমার এ প্লাস এক্স, উপরে আছে এন, তাহলে এই বিস্তৃতির ক্ষেত্রে তোমার পদ কত হবে? তুমি অবশ্যই বলবা যে এন প্লাস ওয়ান পদ হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের অঙ্কের মধ্যে, এবং এই অধ্যায় থেকে সাধারণত তোমাদের বেশি আসতে দেখা যায় হলো যে এক্স বর্জিত পদগুলো নির্ণয় করো, অথবা এক্স স্কোয়ারের সহগ, এক্স কিউবের সহগ বা এক্স এর সহগ নির্ণয় করো। এই ম্যাথগুলো সেম টাইপের ম্যাথ হবে, এবং আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হলো যে মধ্যপদ নির্ণয় করো। সো এই দুইটা টাইপের ম্যাথ এখানে সাধারণত বোর্ডে বেশি আসতে দেখা যায়। প্রথম টাইপে দেখো মধ্যপদ নিয়ে আমরা আলোচনা করব। একটু আগে যেটা বললাম যে দেখো তো পাওয়ার এখানে আছে হলো 17, তার মানে এখন তুমি চিন্তা করো যে ভাইয়া পাওয়ার তো 17, তার মানে পদ অবশ্যই n প্লাস 1 হবে। আই মিন আমরা যখন অঙ্কটা সমাধান করব লিখব যে এখানে আমরা সুন্দর করে লিখব, এখানে n ইজ ইকুয়াল হচ্ছে 17। অতএব আমরা লিখতে পারি যে পদ সংখ্যা কতগুলো হবে? পদ সংখ্যা আমাদের হবে 17 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল এত। তাহলে আমাদের এখানে পদ হচ্ছে কয়টা? 18টা। যদি এখানে পদ 18টা থাকে, তাহলে যদি এর মধ্যপদে নির্ণয় করতে বলা হয়,
তোমরা ওই যে পড়ো নাই পরিসংখ্যানে, যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ কয়টা হবে? 2টা হবে না? তাহলে এই ক্ষেত্রে বলো তো মধ্যপদ তাহলে কয়টা হবে? অবশ্যই মধ্যপদ হবে এখানে 2টা। তাহলে আমরা লিখতেই পারি যে যেহেতু পদ সংখ্যা কি হবে, যেহেতু পদ সংখ্যা জোড়, আমরা লিখতে পারি যে সেহেতু মধ্যপদ হবে দুটি। তো এখন আমরা যখন লিখব প্রথম মধ্যপদ, সো প্রথম যখন মধ্যপদ লিখবেন আপনি, প্রথম মধ্যপদ ওকে, প্রথম মধ্যপদ খুব সহজভাবে লিখবা n+1/2, আর যখন দ্বিতীয় মধ্যপদ বের করবা তখন লিখবা n+1/2 প্লাস হচ্ছে 1। এটা গেল প্রথম মধ্যপদ আর এটা হলো দ্বিতীয় মধ্যপদ। তাহলে এখন বলো তো তোমার এখানে n এর মানটা কত? n এর মানটা তোমার 17+1/2, আবার এখানে 17+1/2 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 9, এখানে আসতেছে 10। তাহলে এততম পদ এবং এততম পদ হচ্ছে আমাদের এই বিস্তৃতির হচ্ছে মধ্যপদ। যেহেতু তোমার নবমতম আর দশমতম পদ তুমি চিহ্নিত করে ফেলছো যে এই বিস্তৃতির নবমতম আর দশমতম পদে হয় মধ্যপদ, কিন্তু এখন কথা হচ্ছে এর মানটা অ্যাকচুয়ালি কত হবে সেটা আমাদের বের করতে হবে। সো মানটা বের করার আগে তোমাদের একটু কনফিউশন হতে পারে, সেই জন্য আমি সূত্রটাকে আরেকবার লিখতেছি। দেখো, আর সূত্রটা ছিল এরকম, nc1 ax1 n-1 প্লাস হচ্ছে nc2 ax2 n-2 nc3 ax3 n-3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে ncr axr n-r প্লাস হচ্ছে ডট 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 xn। হ্যাঁ, এখন তুমি যখন এগুলো মান বের করতে যাবা তখন তোমার যেটা লাগবে সেটা হলো সাধারণতম পদ, অর্থাৎ এই সাধারণতম পদকে বলা হচ্ছে আবার r+1তম পদ। r+1তম পদ কেন বলা হয় এর কারণটা আমি বলি, যে সাধারণতম পদ কোনটা? সাধারণতম পদ হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে কি বলতো সাধারণতম পদ। এখন সাধারণতম পদ বলতে কি বোঝায়? যদি তুমি এখানে 1, তাহলে তুমি এখানে দেখো, যদি তুমি এখানে 1 বসাও তাহলে তুমি এখানে যেটা পাবা সেটা হলো 2 নম্বর পদ পাবা। কত নম্বর পদ পাবা? 2 নম্বর পদ পাবা। আবার যদি এখানে তুমি 3 বসাও তাহলে তুমি কয় নম্বর পদ পাবা বলো তো? 4 নম্বর পদটা পাবা। কেমনে? এই যে দেখো, এখানে যদি তুমি r এর মানটা 1 বসাও তাহলে দেখো তো কয় নম্বর পদ পাচ্ছ তুমি? 2 নম্বর পদটা পাচ্ছ। আবার যখন r এর মানটা তুমি 2 বসাবা তখন তুমি দেখো তো কয় নম্বর পদ পাচ্ছ? 1 2 3 নাম্বার। অর্থাৎ r এর ভ্যালুটা, r এর যে ভ্যালুটা আছে তুমি যেটা যদি একটা করে কম করে দাও, মানে r এর যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে সেটা যদি 1 করে কম দাও তাহলে তুমি দেখো ওই পদটা পাচ্ছ। মনে করো তুমি 2 নম্বর পদটা বের করতে চাচ্ছ, তাহলে তোমাকে r এর ভ্যালু কত করে দিতে হবে? 1 করে দিতে হবে। মনে করো তুমি 5 নম্বর পদ বের করবা, কয় নম্বর পদ? পঞ্চমতম পদটা বের করবা আর কি, তাহলে তোমাকে r এর ভ্যালু কত দিতে হবে? 4 দিতে হবে। যেমন মনে করো তুমি 3 নম্বর পদটা বের করতে চাচ্ছ বা তৃতীয়তম পদটা বের করতে চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে এই যে তৃতীয়তম পদটা যদি বের করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে r এর ভ্যালুটা কত দিতে হবে? 3 এর চেয়ে 1 কম, মানে হচ্ছে কত? 2 দিতে হবে। ঠিক একই বিষয় যদি তুমি 9 নাম্বার পদটা বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে r এর মানটা কত দিতে হবে? অবশ্যই 8 দিতে হবে। যদি তুমি একইভাবে 10 নম্বর পদটাও বের করতে চাও তাহলে তোমাকে r এর মানটা কত দিতে হবে? অবশ্যই 9 দিতে হবে। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবে যে r এর ভ্যালুগুলোকে কখনোই আমাদের মানে এলোমেলো করা যাবে না, যে 9 নাম্বার পদ মানে r এর ভ্যালু হচ্ছে 8, 10 নম্বর পদ মানে হচ্ছে r এর ভ্যালু 9। ঠিক একইভাবে মনে করো তোমাকে 14 নম্বর পদ আসতে পারে, 15 নম্বর পদ আসতে পারে, সেই ক্ষেত্রে r এর ভ্যালুটা আমাদের 1 করে কম নিতে হবে। যদি 15 নম্বর পদ হয় তাহলে 14 নিতে হবে, 14 নম্বর হলে কত নিব? 13 নিব। সো এইভাবে আমরা কি করব? r এর ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করব। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি। মনে করো 1 2 3 4, তো আমি ধরো 4 নম্বর পদটা নির্ণয় করব। এই পদটা আমি নির্ণয় করতে চাচ্ছি। দেখো তো r এর ভ্যালুটা কত এখানে? 3 না? তার মানে কি 4 এর থেকে 1 কম। তাহলে 4 এর থেকে 1 কম হচ্ছে, তার মানে দেখো নবমতম পদ, তাহলে অবশ্যই 1 কম নিয়ে আমাকে r এর ভ্যালুটা এখানে বসাতে হবে। তো আমি এটা মিশিয়ে দিচ্ছি। আমরা এখন যখন লিখব যে নবমতম পদ, কততম পদ? নবমতম পদ, সো তখন আমাদের কি করতে হবে? সাধারণতম পদটাকে লিখতে হবে। সাধারণতম পদ কি ছিল? ncr axr n-r। তো এখন n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা 17। এবার r কত নেব? 8 নেব। এর মানটা কত দেখো তো? এর মানটা এখানে কিন্তু x, হ্যাঁ এর মানটা x, ভুল করা যাবে না, এর মানটা হচ্ছে x। এবার দেখো x এর মানটা কত? x এর মানটা হচ্ছে -1 বাই, দেখো -1 বাই x। x এর মানটা কত? -1 বাই x, -1 বাই x। এখন বলবো যে ভাই আপনি মাইনাসটাকেও কেন নিলেন?
এখানে আপনার মাইনাসটাকেও নেওয়া লাগতেছে। হ্যাঁ ভাই, মাইনাসটাকেও নেওয়া লাগতেছে। কেন? কারণ হচ্ছে তোমার সূত্র আমি কি লিখে দিয়েছিলাম, a প্লাস এক্স লিখে দিয়েছিলাম। আমি কি এখানে মাইনাস লিখে দিয়েছিলাম? কন্ডিশন হচ্ছে এখানে অবশ্যই প্লাস থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই কি থাকতে হবে? প্লাস থাকতে হবে। এখানে কিন্তু মনে মনে কি ছিল জানো? মনে মনে কিন্তু একটা প্লাস ছিল, আর এই যে মনে করো উপরে একটা মাইনাস ছিল, সো ওই মাইনাস আর এই প্লাস কি হয়ে গেলো? যোগ হয়ে গেল। তো সেই জন্য এখানে আর কি সরাসরি এরা এখানে মাইনাস ব্যবহার করতেছে, বাট তোমাকে অবশ্যই এখানে মনে মনে একটা প্লাস চিন্তা করতে হবে এবং এই মাইনাসটাকে এখানে অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 8টাকে এখানে বসাই দেব, 17 মাইনাস 8 ইজ ইকুয়াল এটা। এখন বলো তো বিয়োগ করলে কত হচ্ছে আমার? 11 ইন্টু, আর এখানে তো দেখো মাইনাস আছে না, এবং তার উপর কি জোর পাওয়ার না, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি 1 বাই হচ্ছে এইটা। এখন দেখো তো এখানে কাটাকাটি যায় না, কাটাকাটি করলে এখানে আসতেছে কত? 3। তাহলে আসতেছে হলো 17 8x হচ্ছে কিউব। তাহলে এইটা কি আমার একটা অ্যান্সার? এটা হচ্ছে আমার একটা অ্যান্সার, এটা হলো নবমতম পদ, এটা বের করলাম। তুমি চাইলে এখন এখানে ক্যালকুলেশন করে তোমার হচ্ছে যে ক্যালকুলেটর চাপ দিয়ে এটা তুমি বের করতে পারবা। এবং 10 নম্বর পদটা হচ্ছে এভাবে রাখলেও হবে, সমস্যা নেই। 10তম পদ, এখানে দেখো 10তম পদ, এখানে হয়তো জায়গা হবে না আমার, আমি এটা মিশাই দিচ্ছি এখানে, আমি এটা উপরে বের করবো। হ্যাঁ, এখানে মিশাই দিই। সো এখানে 10তম পদটা বের করি। সো 10তম পদ সেমভাবে বের করবা। আমি এখানে শুধু লিখতেছি, ইকুয়াল দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 17c, এবার এখানে দেবো 9, তাহলে এখানে এক্স, আর তারপর হচ্ছে মাইনাস 1/x, এখানে কি হবে? 9 হবে, আর এখানে আসবে 17 মাইনাস হচ্ছে 9, তাহলে এখানে আসতেছে এইটা। এবং দেখো তো পাওয়ারের নেগেটিভের উপরে কি আছে? বিজোড় আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। তাহলে নেগেটিভটাকে এদিকে আনলাম। জোরের উপরে যেমন পাওয়ার দিলে পজিটিভ হয়, বাট আবার যখন মনে করো মানে নেগেটিভের উপর জোর থাকলে যেমন পজিটিভ হয়, আবার নেগেটিভের উপর বিজোড় থাকলে তেমন কি হচ্ছে? নেগেটিভে হচ্ছে। সো এখন দেখো এখানে বিয়োগ করলে আসতেছে আমার হচ্ছে 8, আর এখানে আসতেছে হলো 9। তাহলে এখন কাটাকাটি করলে এখানে x আসতেছে, তাই না? তাহলে এইটাই অঙ্কের অ্যান্সার। তাহলে এইটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি এরকম মধ্যপদ সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে এই ফর্মুলা অনুযায়ী করলে তোমাদের ম্যাথগুলো সমাধান হয়ে যাবে। পরবর্তী টাইপে আমরা দেখব এক্স বর্জিত পদগুলো কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, এক্স বর্জিত পদ শুধু না, এক্স বর্জিত পদ মানে কি? ওটা বলতে কোনো কিছু নেই, ওটা মানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কি? 1। ওটাই তো এক্স বর্জিত পদ। মানে ধরো কোনো কিছুর মানে এইটা হচ্ছে এক্স বর্জিত পদ। এখন তোমাকে বলবে শুধু এক্স বর্জিত পদ না, বলবে যে এক্স এর সহগ কত। এই যে এক্স এর সহগ 2, এক্স বর্জিত পদের সহগ কত? 2। আবার মনে করে বললো এক্স স্কোয়ারের সহগ কত। আবার মনে করে বললো যে এক্স কিউবের সহগ কত। দেখো তো সেম জিনিসগুলো না, মানগুলো হয়তো ভিন্ন ভিন্ন আসতে পারে, আমি শুধু একই জিনিস দেখাচ্ছি আর কি তোমাদের বোঝার খাতিরে। যে এক্স বর্জিত পদ মানে 0, আবার এক্স এর সহগ মানে 1, এক্স স্কোয়ার তো স্কোয়ার, কিউব তো কিউব, এরকম চলতে থাকবে কিন্তু। তার মানে এরকম টাইপের প্রত্যেকটা ম্যাথ কিন্তু একটা রুলস দিয়ে আমরা সমাধান করব, ঠিক আছে? যে এক্স বর্জিত বলুক কিংবা এক্স এর সহগ বলুক, এক্স স্কোয়ারের সহগ বলুক, রুলটা কি? রুলটা হচ্ছে দেখো ভাইয়া, যে এক্স বর্জিত পদটা নির্ণয় করো। আমি কিন্তু জানি যে এক্স বর্জিত পদ কোনটা, কিংবা এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো বা কিউবের সহগ নির্ণয় করো, সেটাও জানি না যে আসলে ওইটা কোন পদটা হবে যেই পদের সহগ এক্স কিংবা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। আচ্ছা, আমরা এইটা চিন্তা করি যে এক্স বর্জিত পদ মানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত সেটাই নির্ণয় করতে বলতেছে আর কি, 0 এর কি সহগ। তার মানে এক্স বর্জিত পদ মানে কি? 0 এর সহগ নির্ণয় করতে বলতেছে। তো আমি কিন্তু জানি না যে 0 এর সহগ কত। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথমে আমরা এইটার এই বিস্তৃতিটার কি করব, সাধারণতম পদ যেটা আছে সেটা বের করব। সো আমরা ফার্স্টে আমরা লিখব যে এত এর বিস্তৃতির কি সাধারণতম পদ, এই সাধারণতম পদটা আমরা বের করব। সাধারণতম পদ কি হবে? NC তোমার হচ্ছে আর এ এক্স আর এন মাইনাস আর, ঠিক আছে? আমার আর আবার এনটা একই হয়ে যাচ্ছে, তো এরকম। হ্যাঁ, তো এখন দেখো তো এন কত? 12। আর কত হবে জানি না, আরটা রাখলাম। এর মানটা তো জানি নাকি, এর মানটা কত? 2x, এর মানটা 2x, এবং উপরে n মাইনাস কত? আর, মানে হচ্ছে 12 মাইনাস হচ্ছে আর, এবং x এর মানটাও তো জানি, x এর মানটা কত? -1 ডিভাইডেড বাই হচ্ছে 4x স্কোয়ার, এবং এর উপরে কি হবে? এই আরটা চলে আসবে। এর পরবর্তী লাইনে দেখো 12 আর। আচ্ছা, এখন দেখো তো আমি চাচ্ছি যে এখানে দেখো এখানেও একটা এক্স আছে, আবার এখানেও এক্স আছে, তো এক্সগুলোকে যে করে হোক আলাদা করব, এটা আমি চাচ্ছি। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম কাজ করবা যে এক্সগুলোকে এক দিয়ে করবা আর শুধু সংখ্যাগুলোকে এক দিয়ে করবা। কেমনে করবা? দেখো, পাওয়ারটা কার কার উপরে আছে? 2 এর উপরে আছে, আবার এক্স এর উপরে আছে। আমি যদি 2 এর উপরে পাওয়ারটা দিয়ে দেই, তাহলে কি হবে? দেখো 12 মাইনাস হচ্ছে এইটা ইন্টু এক্স এর উপরে পাওয়ারটা এভাবে দেওয়া যায় এইটা,
আবার দেখো এখানে একটা মাইনাসও আছে না, তো মাইনাসটা একটু ঝামেলা করতেছে। তোমরা একটা কাজ করি, এটা সহ নিয়ে আসি আমি, 1 বাই হচ্ছে এইটাকে একেবারে মাইনাস সহ এটা দিয়ে দিলাম। আর শুধু তাহলে এখানে থাকবে কি 1 এইটা এবং এর উপরে একটা আর। তাহলে এখন আমি লিখতে পারি যে 12CR, এটা থাকলো, এটা আর থাকলো, আর এখানে থাকলো তোমার কি বলতো এই যে x12R। আচ্ছা এখানে একটু লাইনটা দেখো, আমি লাইনটা বাড়াচ্ছি না। তোমার 1/x², 1/x² মানে কি x ইনভার্স 2, যার মনে করো 1/x, তুমি কি লেখো এটা লেখো। আবার যদি স্কোয়ার হয় তাহলে কি এখানে স্কোয়ার হয়, আবার মনে করো এখানে যদি 3 হয় তাহলে এখানে কি হবে 3 হয়। তার মানে তোমার যদি 1/² হয় তাহলে এটা কি লিখতে পারবো, তুমি ইনভার্স লিখতে পারবা। এখন ইনভার্স আর আর যদি গুণ করো, তাহলে তোমার হচ্ছে এই যে 2 ইনভার্স আর কি x⁻² হবে না, x⁻ কি হবে -2r হবে। তাহলে এখানে দেখো x, আবার এখানেও দেখো তোমার আছে হলো, কোথায় গেল আমার লাইনটা, এই যে এখানে x, তাহলে এখানেও x আর হচ্ছে এখানেও x। তাহলে x আর x যেহেতু একই চলক, তাহলে আমরা পাওয়ারগুলো কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 12 তোমার হচ্ছে +3r, আর এখানে যা আছে তাই লিখলাম। এখন দেখো তো আমি এক্সটাকে একবার আলাদা করছি না, মানে এক্সটা শুধু এখানেই আছে, আর কোথাও অন্য কোথাও আছে এক্স না, অন্য কোথাও কিন্তু এক্স নেই। এক্সটাকে কী করলাম, টোটালি আলাদা করলাম। এখন শুধু চিন্তা করব যে দেখো আমি কি বলছিলাম, যে এক্সের পাওয়ারগুলো তুমি চিন্তা করো। দেখো তো এক্সের পাওয়ার কত, এখানে 0 এর সহগ নির্ণয় করো, মানে এক্স বর্ধিত পদটা নির্ণয় করো। তার মানে কি এক্সের সহগ কত হতে হতো, ভাই আপনি যদি এখানে এক্সের সহগ কোনোভাবে 0টা বসিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু আমি পদটা পেয়ে যাইতাম। তো আমরা কি করব, এখানে যে এই যে উপরে যে পাওয়ারটা দেখতেছো ওই পাওয়ারটাকে ধরে নেব। যদি ওই পাওয়ারটাকে তুমি ধরে নাও, যে ধরি তোমার এই যে এই পাওয়ারটাকে ধরে নেবা যে 0, যে এইটা ইজ ইকুয়াল হচ্ছে তোমার কত বলো তো 0। কারণ যেহেতু আমাকে এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে আমি এই পাওয়ারটা ইকুয়াল কত ধরবো 0। কারণ এই পাওয়ারের পরিবর্তে যদি 0 বসতো তাহলে আমি কি আমার সহগটা মানে আবার পদটা পেয়ে যেতাম। আবার একইভাবে মনে করো যদি তোমাকে বলতো শুধু এক্স এর সহগ নির্ণয় করো, তাহলে তখনকার পাওয়ার কত 1, তাহলে এইটা ইকুয়াল তখন ধরতাম কত 1। আবার যদি মনে করো এখানে 2 থাকতো, তাহলে আবার এইটা ইকুয়াল কত ধরতাম 2 ধরতাম। যদি এখানে কিউব থাকতো তাহলে আমি এইটা ইকুয়াল কত ধরতাম কিউব ধরতাম। যদি এখানে মনে করো 10ও থাকতো তাহলে এইটা ইকুয়াল, এই যে পাওয়ারটা ইকুয়াল আমি কত ধরতাম 10 ধরতাম, কিন্তু এইটার পরিবর্তে 10 ধরতাম। ধরলে কি হতো, ধরলে আমি কিন্তু ভাইয়া সরাসরি দেখো এখানে আর এর যে ভ্যালুটা আছে, এই যে আর এর ভ্যালুটা যে কততম পদটা আর কি হবে কত, যে এক্স বর্জিত পদ কিংবা x² সহ সেই আর এর ভ্যালুটা পাচ্ছি। দেখো আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে দেখো তো এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়, এখানে দেখো -r, এখানে হচ্ছে -2r, তো এখানে হবে তোমার -3r হবে, আমি প্লাস দিয়েছি। তো এখন দেখো এখানে হচ্ছে -3r, তো 12টা যদি ওদিকে যায় তাহলে কি হচ্ছে তোমার -12 হচ্ছে না, আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসতেছে তোমার 4 আসতেছে না। তার মানে তুমি আর এর ভ্যালু কত পাইলা 4 পাইলা। তার মানে পঞ্চম নাম্বার যে পদটা আছে, একটু আগে যেটা বোঝানো হলো যে আর এর ভ্যালু যত থাকবে তার চেয়ে 1 বেশি হবে ওইতম পদটা, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু 4, তার মানে পঞ্চম নাম্বার পদটা কি হবে এক্স বর্জিত পদ হবে। এখন ওই পঞ্চম নাম্বার পদটা বের করার নিয়ম কি, যে ভাই আপনি তো এখানে আর বের করছেন এবং এখানে তো যদি আর এর মানটা এখন বসাই দেন, এই যে আর এর মানটা তো আপনি বের করলেন, কষ্ট করে বের করলেন, আর এর মানটা যদি এখন এখানে বসাই দেন তাহলে তো আপনি আপনার যে এক্স বর্জিত পদটা আছে সেই পদটা পেয়ে যাবেন। তাহলে এখন কি লিখতে হবে, যে পঞ্চমতম পদ, অতএব দেখতে পারো যে অতএব r+1 মানে হচ্ছে 4+1 ইকুয়াল হচ্ছে পঞ্চমতম পদ কি হবে এক্স বর্জিত পদ হবে, এটা লিখে দিবা। এখন যদি তুমি এক্স বর্জিত পদটা বের করতে চাও, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, এগুলো আর লাগতেছে না, তোমরা এটা খাতায় তুলে নিবা আর কি। হ্যাঁ, তো এখন যদি এক্স বর্জিত পদ বের করতে চাও তাহলে এখন আর এর ভ্যালু কত বের করলা 4 বের করলা, তো এখানে 4 গুলো বসাই দাও ইন্টু 4, 12 6 4। তাহলে এখানে দেখো তো 12 ছিল মনে হয়, এখানে 12 আর হচ্ছে এখানে বিয়োগ করলে তাহলে কত হচ্ছে 2, আর এখানে বিয়োগ করলে তোমার 8, ওকে। আর এখান থেকেই পাচ্ছ হলো 3 এ 4 12, দেখো 3 এ 4 12, তাহলে 12 - 12। তুমি এখন নিজেই বলতে পারো যে ভাই আমার অঙ্কটা কিন্তু ঠিক হয়েছে, আমি যে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশনগুলো ভুল হয়েছে কি না ঠিক হয়েছে, তুমি এখন নিজে বুঝতেছো। দেখো 12 আর 12, এখানে যদি কোনোভাবে 11 আসতো বা 10 আসতো তাহলে কিন্তু তখন তোমার অঙ্কটা ঠিক হতো না, কারণ তুমি বের করতেছো এক্স বর্জিত পদ, মানে এক্স এর পাওয়ার কখন কি হবে 0 হবে। দেখো তো এক্স এর পাওয়ার 0 আছে না, হ্যাঁ এক্স এর পাওয়ার 0 আছে। তো আবার দেখো মাইনাস হচ্ছে এটা, তো এখন কি এক্স এর পাওয়ার 0, তাহলে এটা পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন কি বলো তো, এইটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তুমি চাইলে এটাকে ক্যালকুলেট করে ক্যালকুলেশন করতে পারো,
বা এভাবে রাখতে পারো। সো আমি বেটার ফিল করি যে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটা বসাই দিবা। তাহলে শুধু এক্স বর্জিত পদ না, তোমার এরকম যদি তোমাকে শুধু এক্স এর সহগ বের করতে বলতো, মনে করো যদি তোমাকে এক্স এর সহগ বের করতে বলতো, তাহলে তোমার এখানে কি হতো বলো তো? এখানে তোমার 11 থাকতো, এই যে এখানে 11 হতো, তাহলে তোমার কি আসতো? এখানে শুধু এক্স আসতো। তাহলে এখন বলো তো এক্স এর সহগ বের করো, তার মানে কি তুমি এক্স ব্যতীত যে মানগুলো দেখতেছো এই মানগুলো কি হচ্ছে? এক্স এর সহগ হচ্ছে। আবার যদি মনে করো বলতো যে এক্স স্কোয়ারের সহগ বের করো, তাহলে তোমার কিন্তু অটোমেটিকলি দেখতে যে এখানে 10 আসতো আর এখানে দেখতে যে এক্স স্কোয়ার চলে আসতো। তো তখন তুমি এক্স স্কোয়ারের সহগ কি বলতা? এক্স স্কোয়ার ব্যতীত যে মানগুলো আছে সেগুলো কি? এক্স স্কোয়ারের সহগ। যদি মনে করো কিউব যদি আসতো, তাহলে দেখতে যে এখানে অটোমেটিকলি তোমার বিয়োগ করলে 3 আসতেছিল, ঠিক আছে? 3 আসবে কিন্তু। তাহলে তুমি এভাবে কিন্তু তোমার এক্স বর্জিত বলুক কিংবা এক্স বলুক কিংবা এক্স স্কোয়ার বলুক, সবগুলোই অঙ্কই এভাবে করতে পারবা। তোমাকে শুধুমাত্র প্রথমেই সাধারণ পদটাকে সুন্দর করে বের করে এক্স এর মানগুলোকে আলাদা করতে হবে এবং এক্স এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের সাথে তুমি তুলনা করবে যে তোমার কোনটা চাচ্ছে। ওকে, এবার দেখো 3 নম্বর টাইপের শুধু একটা অঙ্কই আছে। একটা অঙ্কটা এরকম, অঙ্কটা সবাই হয়তো পরিচিত অঙ্কটার সাথে, যে এই অঙ্কটা অনেকবার এসেছিল বোর্ডে। যে অঙ্কটাতে ঠিক এরকম বলা হয়েছিল যে এই বিসিতে 21তম পদ আর 22তম পদ সেম হলে এক্স এর মানটা কত হবে। সো আমরা কি করব? 21তম পদ আর 22তম পদটা কি করতে পারি? বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। তাহলে এখন বলো তো 21তম পদ আর 22তম পদ, এই ক্ষেত্রে আর এর মান কত হবে? 20, আর এই ক্ষেত্রে আর এর মান 21। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আর এর মানটা যদি তুমি 21-এ বসাই দাও তাহলে কিন্তু হবে না। তুমি যদি 21তম পদ বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 21 আর এর মানটা বসাতে হবে। তাহলে তুমি এখন কি লিখবা? এততম পদ কি করবা? বের করবা কিভাবে? সাধারণতম পদের যে সূত্রটা আছে সেই সূত্রে অ্যাপ্লাই করবা। সূত্রটা কি ছিল? এনসিআর। তাহলে এন কত? 44। সি আর কত? এখন 21 লিখবা না, অবশ্যই তুমি এখানে 20 লিখবা। এই ভুলটা করা যাবে না। তাহলে এখন বলো তো এর মান কত? 1। তাহলে 1 লেখা কথা যা কথা, না লেখাও কিন্তু একই কথা। আচ্ছা তাও লিখলাম। এখন বলো তো এক্স এর মান কত? এক্স এর মান তো এক্সই 20। এখন কত? 24 মাইনাস 20। এখন 24 মাইনাস কত? 20। বিয়োগ করি যাই পাই না কেন, 1-এর উপর যাই দিই না কেন, সেটা তো 1-এ হবে, সেটা এটা লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে 22তম যে পদটি আছে সেটা কত হবে? অবশ্যই এখানে 21 হবে আর এখানেও 21 হবে। তাহলে এখন বলো তো এই 1 নাম্বারটা আর 2 নাম্বারটা কি হবে? সমান হবে, কারণ যেহেতু বলেই দিয়েছে যে এদের মানগুলো কি সমান হবে। তো আমরা প্রশ্ন মতে লিখব যে এইটা ইজ ইকুয়াল হচ্ছে আমার এইটা 21 আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 20। দুইটাই কি পরস্পর সমান। এখন আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা একদম ইজি ক্যালকুলেশন। দেখো প্রথমে আমি এটা কাটি দেই, কারণ দেখো এখানে 20 আছে আর এখানে 21 আছে, তাই না? মানে 20 এখানে 21। তাহলে কাটাকাটি করলে এখানে কি বেশি না পাওয়ার? তাহলে এখানে কি থাকবে? শুধু এক্স থাকবে আর এখানে তোমার কিছুই থাকবে না। তাহলে এখন দেখো তো এই যে ফ্যাক্টোরিয়াল, তোমার এখানে যে দেখো আমরা ফ্যাক্টোরিয়ালটাকে ব্যবহার করব। তো ফ্যাক্টোরিয়াল কি হবে? এইটা হবে, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 20 হবে, তারপর হচ্ছে এইটা হবে। এখন বললেন যে ভাইয়া কিছুই তো বুঝলাম না, কি করলেন এগুলো আবার, তাই না? কথা হচ্ছে এইটা যে ভাই কিছুই বুঝতেছি না। আচ্ছা সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি যে এটা কেমনে হলো। এটা কেমনে হলো, তোমাদের ওই বিন্যাস সমাবেশের অধ্যায়গুলো পড়ে এসেছো না তোমরা? সেখানে কিন্তু দেখো যদি এনসিআর হয় বা এনসিআর থাকে, তাহলে তুমি এটাকে ফ্যাক্টোরিয়াল মাধ্যমে প্রকাশ করতে পারো। সেটা কি বলো তো? এন লিখবা ফ্যাক্টোরিয়াল, তারপর নিচে কি লিখবা জানো? নিচে লিখবা হচ্ছে এন মাইনাস আর লিখবা। ঠিক আছে, কি লিখবা? এন মাইনাস আর। এই যে এন মাইনাস আর এবং এখানে আরেকটা দিবে আর ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু ওইটাই করছি। এখানে দেখো প্রথমে এন ফ্যাক্টোরিয়াল, এই যে এন লিখছি, তারপর এই যে এন মাইনাস আর লিখছি, তারপর আর ফ্যাক্টোরিয়াল দিচ্ছি। এখানে ওই কাজটাই করছি। এখন দেখো তো এখানেও 44 আবার এখানেও 44, কাটাকাটি চাই, দিয়ে দিলাম কাটাকাটি। এখন দেখো তো এখানে আছে 20 আর এখানে আছে কত বলো তো? 21। যদি এখানে কখনো 21 মানে এইটাকে যদি আমি কখনো 20 করতে পারতাম তাহলে কিন্তু আমি কাটাকাটি করতে পারতাম। আবার মনে করো এইটাকে যদি কখনো 21 করতে পারতাম তাহলে কিন্তু আবার এটা কাটাকাটি যেত। কিন্তু দেখো তো এইটাকে কি কখনো 21 করা যায়? করা যায় না, কারণ এই যে ভেতরে মানটা আছে এই মানটাকে যদি বাইরে আনো তাহলে এর ভেতরে একটা মান কি কমে যাবে। মানে ধরো তোমার আছে ছিল ফ্যাক্টোরিয়াল এন, হ্যাঁ তোমার ফ্যাক্টোরিয়াল এন আছে, তুমি চাচ্ছ যে এনটাকে বাইরে আনতে। যদি তুমি এনটাকে বাইরে আনো তখন লিখতে হবে যে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল এনটাকে যদি বাইরে আনো তাহলে তোমার কি লিখতে হবে? ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এখন মনে করো তুমি যদি ফ্যাক্টোরিয়াল এই যে 21 যেটা আছে এই 21টাকে যদি বাইরে নিয়ে আসো, এই 21টাকে আমি কি করলাম? বাইরে আনলাম, তাহলে আমার 21 মাইনাস কি হবে? 1 হবে না? তাহলে এখানে আমার কত হবে? 20 হবে। তাহলে এই 20 আর এই 20 কি যাচ্ছে? কাটা যাচ্ছে। আবার মজার বিষয় দেখো, এখন নিচের লাইনে লিখবো 1 আর এখানে বিয়োগ করলে হচ্ছে আমার কত? 24 আর
আর এখানে থাকতেছে আমার হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 21, আর এখানে আমার বিয়োগ করলে আসতেছে 23। এবার দেখো মজার বিষয়টা, যে তুমি যদি এবার 24টাকে বাইরে নিয়ে আসো, এই 24টাকে বাইরে নিয়ে আসো, তাহলে এখানে তোমার 23 হচ্ছে, আর এই 23 আর 23 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে তোমার এক্স্যাক্টলি মানটা আসতেছে কত, 1 বাই হচ্ছে তোমার 21। তাহলে 21টা এখানে ভাগাকার আছে, এদিকে এসে কি হবে, গুণ হয়ে যাচ্ছে এক্স। তাহলে এখন তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার আসতেছে উপরে 3 7 21, 3 8 24, তাহলে 7/8 এটাই কি অঙ্কের অ্যান্সার।